সাহসটা করতে পেরেছি কারণ পেশেন্ট পার্টি রিস্কটা নিয়েছে। এটার বয়স কত? লাইট দেন দিদি, লাইট দেন। আজকে 14 দিন। 14 দিন। কি প্রবলেম ছিল বাচ্চার জন্মের পরে? বাচ্চার জন্মের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, ওর ওর মুখ নীল বর্ণের হয়ে যাচ্ছিল। হঠাৎ যখন একটা বমি করলো, বমি করার পরে এটা আরো সিরিয়াস পর্যায়ে চলে গেল, তখন আর সে শ্বাস নিতে পারতেছিল না। আমি দেখলাম যখন সে আমাকে, আমি যখন জানতে চাইলাম তখন আমাকে টেনে বের করে দেখালো যে আসলে এই জিনিসটা মূলত এটার কারণেই তার ওই যে শ্বাসনালীতে আটকে যে ও নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। কয়বারের মতো নিঃশ্বাস বন্ধ হলো আপনাদের দেখা অবস্থায়? এইটা আমার দেখা অবস্থায় আমার শাশুড়ি ছিল সাথে, বা ওকেও আমি বলছিলাম, আমার ওয়াইফকেও আমি বলছিলাম যে ওর এরকম নীল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে নীল হয়ে যাচ্ছে, আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। এরকম আসলে কি খাওয়ানোর সময়টাতে বেশি হচ্ছিল নাকি খাওয়ানোর সময়টাতে বেশি হচ্ছিল? খাওয়ানোর সময় বেশি হচ্ছিল। কিন্তু আরেকটা বিষয় হলো যে ও যখন নিঃশ্বাস নিচ্ছিল, হ্যাঁ নিঃশ্বাস নিচ্ছিল, তখন ও কি যেন মুখের মধ্যে মানে জিহ্বা দিয়ে নাড়াচাড়া কেমন করছে। একটা অস্বস্তি একটা ভাব ওর মধ্যেই খেয়াল করতেছিলাম। আচ্ছা, নাড়াচাড়া করতেছিল, জিহ্বাটা নাড়াচাড়া করতেছিল। সেটা আমি দেখলাম। আমাদের আসলে এই বাচ্চাটার যখন বয়স মানে ওর ফার্স্ট ডেতেই বাচ্চার মা যখন ওকে ব্রেস্টফিড করাচ্ছিলেন তখন সাডেনলি বাচ্চাটার আসলে দম বন্ধ হয়ে গেছে একদম টোটালি। সে কোনো শ্বাস নিতে পারতেছিল না, একদম ব্লু কালার হয়ে গেছিল, আমরা যেটাকে বলি সাইনোসিস। হওয়ার সময় স্পেশালি তার দম বন্ধ হয়ে যাচ্ছে, যখনই বুকের দুধ খাচ্ছিল তখনই দমটা বন্ধ হয়ে যাচ্ছে। ওর একটা কারণ ছিল যেটা আমরা এক্সামিন করে পেলাম, যে মুখের মধ্যে একটা পলিপের মতো জিনিস ছিল বেশ বড় এবং লম্বা, যেটা তার শ্বাসনালীটাকে বন্ধ করে দিচ্ছিল। যখনই সে ব্রেস্টফিড করতে যায় তখনই, অথবা ব্রেস্টফিড করা ছাড়াও যখনই সেটা মুখের থেকে কিংবা সাইড থেকে নিচের দিকে নেমে যায় তখনই তার দম বন্ধ হয়ে যায়। বাচ্চাকে ওই অবস্থায়, ওই একদিনের বাচ্চাকে পরীক্ষা নিরীক্ষা করানো, তারপর হচ্ছে সেটা আবার মানে এই ধরনের এত বড় পলিপ যদি থাকে বাচ্চার যে কোনো সময় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, বাচ্চা যে কোনো সময় মারা যেতে পারে। এইরকম একটা রিস্কি কন্ডিশনে আমরা পেশেন্ট পার্টিকে সেটা বলেছি, উনি হচ্ছে বাচ্চার বাবা, ওনাকে আমরা সেটা এক্সপ্লেইন করেছি অনেক বড় রিস্ক নিয়ে একদিনের বাচ্চাকে অপারেশন, একদিন যখন অপারেশন করলো তখন মানে 3 দিন, দ্বিতীয় দিন অপারেশন, দ্বিতীয় দিন আমরা অপারেশন করেছি। তার আগে বাচ্চার কি কোথা থেকে সমস্যাটা তৈরি হয়েছে সেটা বোঝার জন্য কিছু সিটি স্ক্যান পরীক্ষা করতে হয়েছে, যদিও সিটি স্ক্যান ওর জন্য প্রয়োজনীয় ছিল না, ওর জন্য এমআরআইটা দরকার ছিল, কিন্তু ওই এমআরআই করার জন্য যে সময়টা দরকার সেই সময়টাতে সেই মেশিনের মধ্যে মারাও যেতে পারে এরকম একটা ভয় ছিল, কারণ ওই যেটা লাগে এমআরআই করতে ওই সময়ের মধ্যে বাচ্চা যদি কিছু হয়ে যায় কেউ তো দেখতে পারবে না। সেই জন্য এমআরআই না করে আলটিমেটলি সিটি স্ক্যান করতে হয়েছে সোর্স অফ অরিজিন বুঝতে পারার জন্য। বাচ্চার বাবাকে অনেক রিস্ক নিয়ে, স্বাভাবিকভাবে বর্তমান যে সিচুয়েশন প্রত্যেকেই খুব অ্যালার্ট থাকে ডাক্তাররা, এবং গার্জিয়ান যদি কিছু রিস্ক না নেয় তাহলে আলটিমেটলি কিন্তু বেনিফিট কেউই পাবে না। তো বাচ্চার বাবা উনি রিস্ক নিয়েছেন। আমরা কি বলেছিলাম আপনাকে যে অপারেশনের ব্যাপারে কি ধরনের কাউন্সেলিংটা করেছিলাম? এটা আপনি যখন আমার সাথে কথা বললেন তখন আপনি বলেছিলেন যে আসলে আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি আমরা আমাদের মতো করে, বাট বাদ বাকি সবকিছুর মালিক আল্লাহ। আর এখানে এনেস্থেশিয়ার উপরে আপনি অনেকটা ডিপেন্ড করছিলেন যে এনেস্থেশিয়া যদি ঠিকঠাক মতো হয় তাহলে আমরা সাকসেস হব। আমাদের অ্যানাস্থেটিস্ট যিনি ছিলেন, অ্যানাস্থেশিয়ার স্যার যিনি ছিলেন, উনি খুবই যত্ন নিয়ে ওকে ভালো করে দেখা হয়েছে, এক্সামিন করা হয়েছে, দেন আমরা অপারেশন করেছি আলহামদুলিল্লাহ। আজকে বাচ্চার বয়স কতদিন? আজকে 14 দিন। 14 দিন। এখন সে খেতে পারছে তো? এখন তো কোনো প্রবলেম হচ্ছে না আলহামদুলিল্লাহ। এখন বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে। তো ব্যাপার হচ্ছে যে কিছু কিছু অ্যাবনর্মাল ডিজিজ থাকে, কিছু কিছু অ্যাবনর্মাল রোগ থাকে যে রোগগুলো মানুষকে অনেক সাফার করায়। একটা একদিনের কিংবা 2 দিনের বাচ্চার ক্ষেত্রে অপারেশনের চিন্তা ভাবনা করাটাও একটা মানে খুব সাহসিকতার ব্যাপার। আমরা আসলে সাহসটা করতে পেরেছি কারণ পেশেন্ট পার্টি রিস্কটা নিয়েছে। আমি ওনাকে বলেছিলাম যে অপারেশন টেবিলে রোগী মারা যেতে পারে, এই ধরনের কন্ডিশনে সিগনেচার করিয়ে তারপর আমরা অপারেশন থিয়েটারে নিয়েছি, কারণ এটা খুব রিস্কি জব ছিল। আল্লাহ চেয়েছেন, বাচ্চা ভালো হয়েছেন। উপরওয়ালা যদি না চায় তাহলে সুস্থ করার মালিক কখনোই কোনো মানুষের হাতেই নেয়, সুস্থ করার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। তো রিস্ক সবাইকে নিতে হবে, রিস্ক নিলে আলটিমেটলি কিছু বেনিফিট পাওয়া যায়। সব ক্ষেত্রে সবাই সাকসেসফুল হবে ব্যাপারটা তা না, কিন্তু অন্ততপক্ষে ডাক্তারদেরও যদি আন্তরিকতা থাকে কিংবা পেশেন্ট পার্টিও যদি কিছু রিস্ক নেয়, বেনিফিটটা আলটিমেটলি পেশেন্ট পায়। ভালো থাকবেন, আমাদের এই বাচ্চার ফিউচারের জন্য দোয়া রাখবেন যেন ওকে আল্লাহ ভালো হায়াত দেয় এবং সে যেন সুস্থ থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। লাইট দেন দিদি, লাইট দেন। তো ইউভোলা থেকে উঠে আসছে মনে হচ্ছে।